আসসালামু আলাইকুম টিটিভি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্ন্যাপড্রাগন 8 এলিটের কিন্তু যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পরপর বেশ কয়েকটা ফোনে আমরা দেখতে পাচ্ছি। রিসেন্টলি আমরা কয়েকটা ফোন আপনাদেরকে দেখিয়েছি, এর মধ্যে ছিল Xiaomi 15 সিরিজ এবং ছিল Realme GT7 Pro। চলে এলো আরো একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, আর সেটা হচ্ছে iQ Neo 13 এবং এই ফোনটাতেও ব্যবহার করা হয়েছে সেই চিপসেট যেটা এই মুহূর্তে পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে ভাই, স্ন্যাপড্রাগন 8 এলিট। সো আজকে আমরা iQ Neo 13 এর ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফোনটা আসলে কেমন লাগলো আমাদের কাছে। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। অনেক দাম হওয়ার পরেও কিন্তু iQ ফোনগুলো নিয়ে আমাদের দেশে বেশ ভালোই আগ্রহ পরিলক্ষিত হয় এবং এই ফোনটা রিলিজ হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি বেশ ভালোই আলোচনা চলছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। আর iQ 13 হচ্ছে iQর একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন। ফোনের ডিজাইনে অবশ্য তেমন কোনো নতুনত্ব নেই, এক্সেপ্ট এখানে এবার যুক্ত করা হয়েছে 8GB লাইট, যেটা নোটিফিকেশন সহ বিভিন্ন সময় জ্বলতে থাকবে এবং এটা ফোনটাকে বেশ কুল একটা লুক দিয়েছে। ক্যামেরা বাম্পের ডিজাইন iQ 12 এর মতোই রয়েছে। ফোনটা দেখতেও অনেকটা সেই রকমই। মেটাল ফ্রেম তারা ব্যবহার করেছে, পোর্টস অ্যান্ড বাটনস জায়গা মতো রয়েছে, এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। এবং এবার নতুন বেশ কিছু কালার যুক্ত করা হয়েছে, যেমন আমার হাতে রয়েছে iQ 13 এর সিলভার কালারটা এবং এটা দেখতে বেশ জোস লাগে। পেছনে গ্লাস ফিনিশ দিয়েছে তারা, যদিও এখানে হাতের ছাপ বেশ ভালোই লেগে থাকে। আপনাকে ঘন ঘন পরিষ্কার করতে হবে অথবা ব্যাক কভার ব্যবহার করতে হবে। তবে এই ফোনের মেইন সৌন্দর্য কিন্তু এর সামনে। ভাই রে ভাই, যে ডিসপ্লে তারা ইউজ করছে, মানে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও। লুক অ্যাট দ্য সিমেট্রিক্যাল বেজেল। এটা অলমোস্ট আইফোনের 16 প্রো সিরিজের সঙ্গে মিলে গিয়েছে, যদিও এর 5 হোল ক্যামেরা কাটআউটটা আরেকটু ছোট হলে বেশ ভালোই লাগতো। এনিওয়ে দিস ইজ ওকে। এটা একটা LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, রয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট, রয়েছে HDR10 সাপোর্ট। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.82 ইঞ্চি এবং এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90%-এর উপরে। এই ডিসপ্লের PPI কিন্তু 500-এরও উপরে, এর ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি পাবেন। যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি খুবই চমৎকার ভাবে দেখতে পারবেন। কোনো কালার শিফটিং ইস্যু নাই, কালার ব্লিডিং ইস্যু তো প্রশ্নই ওঠে না এবং কালারগুলো খুবই ভিভিড এবং পপড আপ করে ইভেন ইন দ্য ডে লাইট কন্ডিশন। ফোনে অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে অরিজিন OS 5। এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, এটার গ্লোবাল ভার্সন এখনো রিলিজ হয় নাই। আপনাকে যদি এটা কিনতে হয় তাহলে চাইনিজ ভেরিয়েন্টটাই কিনতে হবে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। তাদের সৌজন্যই এই ফোনটা আমরা এত দ্রুত আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি। টেক অ্যান্ড টক বিডি হচ্ছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কের অন্যতম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, যেখানে আপনি সবসময় নিত্য নতুন ডিভাইস মোটামুটি সবার আগেই পেয়ে যাবেন। টেক অ্যান্ড টক বিডি চেষ্টা করে সবসময় নতুন প্রযুক্তি সবার আগে পৌঁছে দেওয়ার জন্য এবং এই মুহূর্তে এই ফোনটার দাম 85 থেকে 90 হাজার টাকার আশেপাশে, যেটা ডেফিনেটলি খুব দ্রুত কমে যাবে, কারণ নতুন ফোন রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি চাহিদা থাকে, ফোনের দামও বেশি থাকে। বাট আপনি যদি এটা কিনতে চান তাহলে টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কথা বলে তারপরে রওনা হবেন বাসা থেকে। এনিওয়ে এই ফোনটা নিয়ে এত আলোচনার পেছনে মূল কারণ হচ্ছে এর যে প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটা একটা 3 ন্যানোমিটার বেস চিপসেট এবং ধারণা করা হচ্ছে এই চিপসেটটা ভাই অ্যাপেলের যে 18 প্রো চিপসেট, তারপরে মিডিয়াটেকের 9400 ফ্ল্যাগশিপ যে প্রসেসরটা, সব ভাই ভ্যানিশ করে দিবে এর পারফরমেন্সে। এই ফোনের বেশ কয়েকটা মেমোরি ভেরিয়েন্ট পাওয়া যাবে, সর্বোচ্চ 16GB র্যামের সঙ্গে 1 টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ অ্যাভেলেবেল, যেটা UFS 4.0 ভেরিয়েন্ট। অলরাইট, ইনিশিয়ালি এই ফোনের যে পারফরমেন্স আমরা পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে আরো বেটার হতে পারতো। আই থিঙ্ক সফটওয়্যারে কিছু একটা গন্ডগোল এখনো পর্যন্ত আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে ভাই নতুন একটা চিপসেট মার্কেটে আসছে এবং মানে প্রত্যেকটা কোম্পানি মানে এক ধরনের প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে যে আমাদের আগে বের করতে হবে, আমাদের আগে বের করতে হবে। আরে ভাই, একটা ফোন তো বের করলে হবে না, ওইটা সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যারের যে একটা কম্বিনেশন, একটা অপটিমাইজেশন, ওইটা আগে ঠিক করো। বাট আমার মনে হয় যে একটু সময় লাগবে এখনো। আশা করছি কোনো একটা আপডেটে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে। বাট স্টিল এই ফোনের যে পারফরমেন্স, এটা টপ নচ, কোনো ল্যাগের দেখা তো আপনি পাবেনই না। চাইনিজ ভেরিয়েন্ট হওয়াতে যে প্রবলেমগুলো সাধারণত আমরা খেয়াল করি, ওই রকম কোনো কিছু এই ফোনে অন্তত পাই নাই। খুবই বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স এর কাছ থেকে পাবেন। মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং টাইম, অ্যাপ সুইচিং, প্রত্যেকটা জায়গায় এই ফোনটা দারুণ পারফরমেন্স দেখিয়েছে। তবে ডেফিনেটলি এই ফোনটা আমাদেরকে আরো বেশি সময় ধরে ব্যবহার করতে হবে আপনাদেরকে আরো নিখুঁত তথ্য দেওয়ার জন্য। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন টেক টু দ্য পয়েন্টে। আপনাদের মধ্যে যারা গেমার রয়েছেন, টাইটানিয়াম সিট বেল্ট, কারণ হচ্ছে এই ফোনটাতে 120 FPS এ গেম খেলা যাবে এবং মোটামুটি প্রত্যেকটা গেমের সর্বোচ্চ সেটিংসে আপনি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এবং আমাদের ইনিশিয়াল টেস্টিংয়ে মনে হয়েছে যে এটা একটা গেমিং বিস্ট, সুতরাং যারা গেমার রয়েছেন তাদের খুশি করতে এই ফোনটা যথেষ্ট। অলরাইট, iQ 12 এর সঙ্গে এর যে ক্যামেরা সেটআপ, সেখানে খুব বেশি যে আপগ্রেড হয়েছে রেয়ারে সেটা বলতে পারছি না,
কারণ আগে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ছিল, সেই সঙ্গে ছিল 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর ছিল। এইটা এবার যেটা করা হয়েছে, তিনটায় 50 মেগাপিক্সেল করা হয়েছে। তবে সামনে একটা আপগ্রেড আছে, আগে ছিল 16 মেগাপিক্সেলের সেন্সর, এইবার তারা দিয়েছে 32 মেগাপিক্সেলের সেন্সর। তবে মেগাপিক্সেল যাই হোক না কেন, এর যে কোয়ালিটি সেন্সরের সেটা আউটস্ট্যান্ডিং। আমরা ইনিশিয়ালি বেশ কিছু ছবি তুলেছি এবং এর ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার কন্ট্রোল সবকিছু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে যে এর যে সর্বোচ্চ পোটেনশিয়াল সেইটা না সামহাউ এই ফোনটা ডেলিভার করতে পারছে না স্টিল। আমার মনে হয় এখানে সফটওয়্যারের অপটিমাইজেশনের বেশ কিছুটা ঘাটতি এখনো পরিলক্ষিত। ডিটেইলের কোনো ঘাটতি আসলে আমরা দেখি নাই এবং অধিকাংশ ছবিতে আপনি খুব একটা নয়েজ পাবেন না। এনিওয়ে, এই ফোনের ফুল রিভিউতে আমরা চেষ্টা করব এর প্রোজ অ্যান্ড কন সবকিছুই আরো ডিটেইলে আপনাদেরকে জানানোর। এটা দিয়ে 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, 30 FPS এ, 4K তে 60 FPS পর্যন্ত রেকর্ড করা যাবে। আরেকটা জিনিস কি আপনারা কেউ খেয়াল করেছেন, ব্যাটারি ক্যাপাসিটিতে কিন্তু ফ্ল্যাগশিপ ফোন এখন অনেক অনেক এগিয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন 4000 mAh স্ট্যান্ডার্ড ছিল, ওইটা চেঞ্জ হয়ে হলো 5000 mAh, এখন দেখতে পাচ্ছি ওইটা 6000 ছাড়িয়ে গিয়েছে। যেমন Realme GT7 Proতে আমরা দেখলাম 6500 mAh এর ব্যাটারি। এনিওয়ে, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6150 mAh এর ব্যাটারি এবং সেই সঙ্গে এর সাথে রয়েছে 120 ওয়াটের একটা চার্জার। বাট সমস্যা হচ্ছে এই ফোনটাতে বেশ কিছু হিটিং ইস্যু আমরা পেয়েছি। ডেফিনেটলি ফোনটা নতুন এবং অনেক আপডেট এখনো পেন্ডিং আছে, সুতরাং আশা করা যাচ্ছে আপডেটের পরে এই হিটিং ইস্যুটা রিজলভ করা হবে। এনিওয়ে, আজকে এই ফোনের ফুল রিভিউ আমরা করছি না, কারণ এটা একটা ইনিশিয়াল ইমপ্রেশন। এই ফোনটা আরো লম্বা সময় ধরে আমরা ব্যবহার করব এবং খুঁটিনাটি সবকিছু লিপিবদ্ধ করে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। সো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনারা এই ফোনের কি কি বিষয় নিয়ে জানতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।